আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ক্যাম্পের ভুবনে। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। তাদেরকে আমরা এই প্রফেশনাল বানাচ্ছি যারা বাংলাদেশে 16 থেকে 18 বছরের শিক্ষা সমাপন শেষে চাকরির ক্ষেত্রে এসে নিজেকে বেকার এবং সংসারের বোঝা অথবা নিজেকে কোনো কাজেই লাগলো না ভেবে অসহায় ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেই সকল শিক্ষিত বেকারদের আমরা স্বল্প সময় প্রশিক্ষণের মাধ্যমেই তাদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে পারি। আমরা তাদেরকে যোগ্য করে তুলি। আমরা চাকরি দিচ্ছি না, কিন্তু আমরা চাকরি পাওয়ার জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য সর্বত চেষ্টা করি। এই সেক্টরে 40টা বছর কাটিয়ে দিয়েছি, চাকরি করেছি, উদ্যোক্তা হিসাবে গার্মেন্টসের মালিক হয়েছি, বিশ্বের সবচেয়ে বড় বাইং হাউসের কর্মকর্তা হিসাবে চাকরি করেছি, বিশ্বের 40টির উপরে দেশ ভ্রমণ করে সব দেশে আমি যখনই কোনো শপিং মলে যাই মেড ইন বাংলাদেশ লেবেল খুঁজেছি এবং আমি দেখেছি যে আমি কি দামে গার্মেন্টসটা বিক্রি করি আর ওই দেশের আলটিমেট ইউজাররা কি দামে ওই গার্মেন্টসটা কিনে, মাঝখানের টাকাটা কোথায় চলে যায়। আমি সবচেয়ে আশ্চর্যান্বিত হই, এই দেশে বাংলাদেশ সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা মাত্র 15 লক্ষ, সেখানে 12 লক্ষ আছেন, 3 লক্ষ এক পদ এখনো খালি পড়ে আছে। কখন তাদের নিয়োগ দেওয়া হবে আমি জানি না। এদেশে কতটা লোক তার জীবন ধারণের জন্য তার প্রাত্যহিক নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার মতো পয়সা অর্জন করেন ভেবে দেখার বিষয় আছে। মূলত হলো এই দেশের শিক্ষা ব্যবস্থা। কারণ এই দেশে 45 লক্ষ থেকে 65 লক্ষ লোক এই অ্যাপারেল সেক্টরের সাথে জড়িত। শুধুমাত্র পোশাক রপ্তানিকারক আরএনজিতেই 45 লক্ষ, আর এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ মিলে আরো 20 লক্ষ লোক কাজ করে। এই সেক্টরে যে ধরনের প্রশিক্ষিত কারিগরি নলেজ সম্পন্ন লোকের দরকার সে ব্যবস্থা দেশে নাই। এখানে 200-এর উপরে ইউনিভার্সিটি আছে, কয়েকশো পলিটেকনিক ইনস্টিটিউট সহ অন্যান্য ইনস্টিটিউট আছে। প্রতি বছর লক্ষ লক্ষ অনার্স এবং মাস্টার্স পাস করে বেরিয়ে আসে। তাদের বাস্তব কাজের দক্ষতা অর্জনের কোনো সুযোগ এদেশের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। কি একটা জগাখিচুড়ি মাত্রা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। এদেশে ইংলিশ মিডিয়াম আছে, বাংলা মিডিয়াম আছে, ইংলিশ ভার্সন আছে, কারিগরি এবং ভোকেশনাল স্কুল কলেজ আছে, আর বিরাট একটা অংশ মৌলভী তৈরির কারখানায় ব্যস্ত, মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দেশের একটা বৃহৎ অংশ কাজ করে এবং এদেশের সকল মানুষের ধারণা এই মাদ্রাসা শিক্ষার দ্বারা যারা শিক্ষিত হয়ে আসেন তারা হয় মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন হবে। কিন্তু দেখা গেছে বাস্তবে যখন এই মাদ্রাসা শিক্ষিত একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হন, তখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা বা ঢাকা ইউনিভার্সিটির যারা টিচার্স ফ্যাকাল্টি থাকেন তাদের গা জ্বলে যায়। আরে ঢাকা ইউনিভার্সিটি কি মাদ্রাসা হয়ে গেল নাকি? আসলে কি শিখাই আমরা এদেরকে? এই সেই ঢাকা ইউনিভার্সিটি যে ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক সত্যেন ঘোষ এই দেশে এই ঢাকা ইউনিভার্সিটিতে টিচার করা অবস্থায় তিনি গবেষণা করে আইনস্টাইনের সূত্রের ভুল সংশোধন করেছিলেন। আজকে ঢাকা ইউনিভার্সিটির পাশ করা, ইংলিশে পাশ করা, অনার্স মাস্টার্স করা একটা ছেলেকে একটা ছুটির দরখাস্ত লিখতে দিলে অথবা একটা রিজিউমি লিখতে দিলে তার ভিতরে কয়েকটা ভুল পাওয়া যাবে। আচ্ছা, 100 বছরের পুরানো ইউনিভার্সিটিটায় কটা গবেষণা হয়? ওখানে যে পয়সা মধুর ক্যান্টিনের চা সিঙ্গারা সামোসা খাওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি ভিসি সাহেব অতিথি আপ্যায়নের পিছনে ব্যয় করেন, তার সিকিভাগও গবেষণায় ব্যয় হয় না। গত 50 বছরের স্বাধীনতার পরে ঢাকা ইউনিভার্সিটি কয়টা গবেষণা বেরিয়েছে খবরটা কেউ রাখে না। কিন্তু ভিসি সাহেব বলছেন আমার মধুর ক্যান্টিনের চা সিঙ্গারা এবং সামোসা খুবই সুস্বাদু, খুবই ভালো মানের। মধুর ক্যান্টিনের সিঙ্গারা সামোসার গুণাগুণ গাওয়ার জন্য তো ঢাকা ইউনিভার্সিটির ভিসি তৈরি করা হয় নাই। ঢাকা ইউনিভার্সিটির ভিসির উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে আমার এখান থেকে পাশ করা কতগুলো মাস্টার্স কতগুলো অনার্স পাশ করার পরে চাকরি পায় আর কতগুলো পায় না। তাহলে ব্র্যাক ইউনিভার্সিটি বা অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটি কি করে র্যাঙ্কিংয়ে ঢাকা ইউনিভার্সিটিকে ছাড়িয়ে গেছে। আবার সেখানেও শিক্ষা দেওয়া হয় বিবিএ, এমবিএ, সিএসসি এবং ট্রিপলি, যার একটাও গার্মেন্টস শিল্পে দরকার হয় না। কেন গার্মেন্টস শিল্পে মার্কেটিং এর জন্য, কাস্টমারদের সাথে সঠিক নেগোসিয়েশন করার জন্য, বার্গেনিং করার জন্য এমবিএ মেজর ইন মার্কেটিং গার্মেন্টস টেকনোলজি অথবা গার্মেন্টস মার্কেটিং টেকনোলজির উপরে কেন বিবিএ এমবিএ পড়ানো হয় না, অথবা কেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি পড়ানো হয় না। বাংলাদেশের বুয়েটের
পাশ করা ইঞ্জিনিয়ারদের 50% দেশের বাইরে চলে যায়। কেন? এই এক একজন বুয়েটের ইঞ্জিনিয়ার তৈরি করতে বাংলাদেশের গভর্নমেন্টের বা বাংলাদেশের জনগণের রাজস্ব আয়ের কত লক্ষ টাকা, কত কোটি টাকা ব্যয় করা হয়েছে। ব্যয় করার পরে তিনি যখন বিদেশে এমএস করতে চলে যান আর ফিরে আসেন না, তাহলে ওই তাকে বুয়েটের একজন ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য, অথবা ঢাকা মেডিকেলের একজন ডাক্তার তৈরি করার জন্য, অথবা অন্য কোনো ভালো জায়গার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য যে পয়সা খরচ করা হলো, এই 18 কোটি জনগণের এই গরিবের পয়সাটা কোথায় চলে যাচ্ছে? ওরা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, ডেনমার্ক, ফিলিপাইন, এই সমস্ত দেশে তারা উচ্চশিক্ষার নামে যে সেইখানে তারা শিক্ষা সমাপনে কর্মে যুক্ত হন। তাহলে বাঙালির অর্জিত পয়সার ডাক্তার ইঞ্জিনিয়ার সেবা দিচ্ছেন লন্ডনে, আমেরিকাতে। বাংলাদেশের রোগীরা ঢাকা মেডিকেলের বেড তো দূরের কথা, বারান্দার বিছনায় শুয়ে জীবন চলে যায়, কিন্তু তাদেরকে দেখার মতো ডাক্তার অথবা নার্স খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করে যাবে? ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা মেডিকেলের যদি রোগী ধারণ ক্ষমতা হয়ে থাকে 10,000, তাহলে ওখানে রোগী থাকে 40,000। তাহলে একজন নার্সের জন্য বা একজন ডাক্তারের জন্য যদি 20 জন রোগী থেকে থাকেন, সেখানে তাকে 60 জন রোগীর 100 জন রোগীর ট্রিটমেন্ট দিতে হয়। আর সেখানে ফ্রি ঔষধ তো পাওয়াই যায় না, সেগুলো যা পাওয়া যায় সেগুলো শুধুমাত্র প্যারাসিটামল বা জ্বরের জন্য। যদিও এগুলো আমার আজকের আলোচনার বিষয় ছিল না। আজকের আলোচনার বিষয় ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গার্মেন্টস উপযোগী করে তোলা, অথবা সরবরাহের সাথে চাহিদার মিল রাখা। বাংলাদেশে সবগুলো ইন্ডাস্ট্রিতে যে ধরনের লোকের দরকার হয়, সেই ধরনের সাবজেক্টটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট সহ সকল ইনস্টিটিউশনে পড়ানো হোক। আপনি ভেবে দেখেছেন 6,500 গার্মেন্টসে অন্তত 20,000 অথবা 25,000 মেশিন মেনটেন্যান্স ইনচার্জ বা মেশিন মেনটেন্যান্সের লোক পাওয়া যায়। এর একজনও বাংলাদেশের কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে পাশ করে না। যদি থেকে থাকে ভুলবশত ঢুকেছিল, তাই পড়ে আছে ওখানে, তার মূল্যায়ন করা হয় না ওখানে। আর যদি বাংলাদেশের সবগুলো পলিটেকনিক ইনস্টিটিউটে যদি মেশিন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার তৈরি করা হতো, তাহলে 6,500 গার্মেন্টসে অন্তত 25,000 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চাকরি আগামীকাল হয়ে যেত। কারণ যারা ওখানে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, তারা ওই মেশিন সারতে সারতে শিখেছে, তারা ফোরম্যান, তারা ইঞ্জিনিয়ার না। সুতরাং আমরা যদি পলিটেকনিক ইনস্টিটিউটের মতো, অথবা বুয়েটের মতো, অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের মতো জায়গায় আমরা যদি বাংলাদেশের গার্মেন্টস, বাংলাদেশের স্পিনিং মিল, বাংলাদেশের টেক্সটাইল মিল, উইভিং মিল, ডাইং মিল, প্রিন্টিং মিলের টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার তৈরি করতাম, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের মান বাড়ত, খরচ কমত, বেশি দাম বিক্রি করা যেত। আমাদের সেই জায়গা থেকে বেশি মূল্যে বিক্রি করার ফলে, বেশি অর্জনের ফলে তারই একটা অংশ শ্রমিকের মজুরি হিসাবে আমরা দিতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, সে ব্যাপারে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ সরকার সহ কোথাও পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমার সন্দেহ আছে। তাই ক্যাম্প চাচ্ছে খুব অল্প সময়ে, মাত্র 6 সপ্তাহের ট্রেনিংয়ের মাধ্যমে এদেশের শিক্ষিত বেকারদের এই শিল্পের সাথে সংযুক্ত করা, যাতে এই শিল্পে আমরা গ্রিন ম্যানেজমেন্ট তৈরি করতে পারি এবং দেশ ও জাতির কল্যাণ সাধন করতে পারি। আসুন আমরা সবাই মিলে ক্যাম্পকে সহযোগিতা করি। ধন্যবাদ সবাইকে।